আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কুমিল্লা মেডিকেলে মিলছে না বিনামূল্যের ওষুধ, বিকল এক্স-রে মেশিন। গেল বছর চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের খেসারত। বাজেট নিয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ব্যয় কাঠামো এবং রাজস্ব ব্যবস্থাপনার বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার অপেক্ষা। বাংলাদেশে চীনের বিনিয়োগ আরো বৃদ্ধির আহ্বান বাণিজ্য মন্ত্রীর। পাট শিল্পের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা। বাণিজ্য সম্প্রসারণে আলোচনা চলমান, জানালেন রাষ্ট্রদূত। জাল নোট বিক্রির সময় রাজধানীর উত্তরায় হাতে নাতে ৩ জন গ্রেফতার। কোরবানির হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির, বলছে ডিবি পুলিশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। কুমিল্লা মেডিকেলে প্রায় ২৪ কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে গেল বছর। সেই অনিয়মের খেসারত দিচ্ছেন বর্তমানে চিকিৎসা নিতে আসা হাজারো রোগী। নেই জরুরি ওষুধ, বিকল এক্স-রে মেশিন। ফিল্ম না থাকায় বন্ধ এমআরআই মেশিনও। অভিযোগ উঠেছে অনৈতিক সুবিধা আদায়ে কেনা সেই ওষুধ নিয়ম না মেনেই সরবরাহ করা হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। কুমিল্লা সহ আশপাশের ৬টি জেলার মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন হাজারেরও বেশি রোগী। তবে গেল ২.৫ মাস ধরে হাসপাতালটিতে নেই প্রয়োজনীয় ওষুধ, নেই জরুরি চিকিৎসা সরঞ্জামও। বিকল এক্স-রে মেশিন, ফিল্ম না থাকায় বন্ধ এমআরআই মেশিনটিও। রোগী ও স্বজনদের অভিযোগ, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। মেডিকেল থেকে আমাকে কোনো কিছু, একটা গ্যাসের ওষুধও দিচ্ছে না, একটা গ্যাসের ট্যাবলেট পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই। সম্পূর্ণ বাইরে কেনা লাগবে। এক্স-রে করাইছি, এখানে এক্স-রে 2টা এক্স-রে 400 টাকার এক্স-রে সরকারি ফি। সরকারি তো আমরা লাভ হইল কি? আমরা তেমন তোর বেড ভাড়া নিলেন, এরপর ওষুধের টাকা নিলেন, এরপর বাইরে তো সবগুলো আমরা কিনে আনার লাগবে। জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম না থাকার কথা স্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। জানান বাজেট স্বল্পতার কথা। সবশেষ ৬ মে ওষুধের স্টোর কিপারের স্বাক্ষরিত একটি তালিকা আসে যমুনার হাতে। সেখানে দেখা যায় ২০টি জীবন রক্ষাকারী ওষুধের মধ্যে ১৩টিই নেই। এমআরআই কোনো ফিল্ম নেই, যে আজকে একদম শেষ হয়ে গেছে। এটা একটা বড় জিনিস, কিন্তু বুঝতে পারছেন, এমআরআই ফিল্মটা নাই, অ্যানাস্থেসিয়ার কোনো ওষুধ নাই। এদিকে গেল অর্থ বছরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নন ইডিসিএল অর্থাৎ এমএসআর গ্রুপে প্রায় ২৪ কোটি টাকার ওষুধ সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের সংবাদ প্রচার হয় যমুনা টেলিভিশনে। পরে প্রাথমিক তদন্তে তার প্রমাণ পায় দুদক। সে সময় অতিরিক্ত চাহিদা দেখিয়ে প্রায় ২ কোটি টাকায় কেনা ৯ লাখ অ্যাটোবাস্টেটিন ২০ এমজি ট্যাবলেটের মধ্যে মজুদ আছে ২,৬৭,৪০০। প্রশ্ন ওঠে, তাহলে বাকি প্রায় ৬.৫ লাখ ওষুধ কি রোগীরা পেয়েছেন? আর্থিক অনিয়ম তো এটা বলা যাবে না, কারণ হচ্ছে কেনা তো হয়েছে, জিনিস কেনা হয়েছে। তাহলে প্রয়োজনীয় জিনিস না কিনে আপনার কম প্রয়োজনীয় জিনিসটা কেন? হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে। যে তো এটা অবশ্য যে মেয়াদ আছে তো ২৭ সাল পর্যন্ত, আমরা অন্য বছর না কিনে এটা সমন্বয় করতে পারবো। শুধু কেনাকাটায় নয়, অভিযোগ উঠেছে হাসপাতালের জন্য কেনা ওষুধ নিয়ম না মেনে সম্প্রতি ওএসডি হওয়া পরিচালক মাসুদ পারভেজ কুমিল্লা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে পাঠিয়ে দেয়। বাজেট নিয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ব্যয় কাঠামো এবং রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে নেওয়া হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। বুধবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নীতি নির্ধারকদের বৈঠক হয়। ওই বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বাজেট তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিচ্ছেন। আভাস পাওয়া গেছে নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি অর্থায়ন প্রক্রিয়া এবং কর কাঠামোতে পরিবর্তন আনার বিষয়েও দেয়া হয় নির্দেশনা। আগামী বাজেটে কি কি বিষয় অগ্রাধিকার পেতে যাচ্ছে একটু জানাবেন আমাদের। সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আগামী ১১ই জুন ২০২৬-২৭ অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটটি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খুরশি মোহাম্মদ চৌধুরী উপস্থাপন করবেন এবং সেই বাজেটকে ঘিরে এখন প্রস্তুতি চলছে, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে যে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক সেটি মূলত হয়েছে। গতকাল রাতে সার্বিক ব্যয় কাঠামো নিয়ে যে বৈঠকটি সেটি হয়েছে এবং আজকে সকালে এনবিআর এর সঙ্গে যে রাজস্ব কাঠামো রয়েছে সেই করের যে সার্বিক বিষয় সেটি নিয়ে কিন্তু একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আসলে দুই বিষয়ে যে কিভাবে বাজেটটি উপস্থাপন হবে এবং সরকারের যে ইস্তেহার রয়েছে সেই সার্বিক বিষয়টা কিভাবে বাজেটের সাথে সম্পৃক্ত করা যায়। আপনি যেটি বলছিলেন যে অগ্রাধিকার, বাজেটে কিন্তু 13টি অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে। সেই অগ্রাধিকারের মধ্যে
প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে যে নির্বাচনী ইস্তেহার পূরণ করার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যে সামাজিক নিরাপত্তামূলক যে খাতগুলো রয়েছে সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যে রয়েছে সেইগুলো আসলে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়টি রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি রয়েছে। পাশাপাশি $1 ট্রিলিয়ন যে অর্থনৈতিক দেশ করার কথা সেটি গুরুত্ব পাবে। অন্যদিকে সার্বিকভাবে আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা, অর্থনৈতিক যে আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে সক্ষম করা যায় সেই বিষয়গুলো কিন্তু এই অগ্রাধিকারের তালিকায় থাকবে। অর্থাৎ বাজেটে অগ্রাধিকারের একটি তালিকাই নির্ধারণ করা হচ্ছে, 13টি খাত সেখানে গুরুত্ব পাবে। আপনি জানাচ্ছিলেন বাজেটে কোন বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে, আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই। শুল্ক ও কর কাঠামোতে কি ধরনের পরিবর্তন আনার বিষয়ে বিবেচনায় নেওয়া হতে পারে বা হচ্ছে, একটু এ বিষয়ে জানাবেন আমাদের। শুল্ক কাঠামো একটি বড় চিন্তার কারণ বাজেটের আকার বাড়ছে, সেহেতু শুল্কের একটি বড় চাপ রয়েছে সরকারের কাঁধে। সেই রাজস্ব ব্যবস্থাপনায় যেহেতু একটি হযবরল অবস্থা তৈরি হয়েছে, তাই সরকারের চায় যে কিভাবে একটি নতুনভাবে কর কাঠামো তৈরি করা যায় এবং সেখান থেকে রাজস্ব আরো বৃদ্ধি করা যায়। সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে এবং নতুন নতুন খাতকে নির্দিষ্ট করা হচ্ছে। আজকে সকালে যে এনবিআর সঙ্গে বৈঠক ছিল সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী আমরা যেটি জানতে পেরেছি যে নতুন নতুন খাত কিভাবে নির্ধারণ করা যায় এবং সাধারণ মানুষ। চীনকে সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ আরো বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তাও চান তিনি। সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের কাজ চলমান। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানিগুলো, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রদর্শনীতে পরিবেশ বান্ধব ও রিসাইকেল যোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, সেমিনার ও প্যানেল আলোচনায় চীন ও বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। 3 দিন ব্যাপী এই প্রদর্শনী আগামী 16 মে শেষ হবে। The Chinese government encourages the Chinese investors to come into Bangladesh and make meaningful investment. Win-win scenario for both Chinese investors and in terms of generating employment for Bangladesh. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা 1.5 থেকে দ্বিগুণ বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি জানান, বর্তমানে বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা